রংপুর পলিটেকনিকের তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির সকল শিক্ষার্থীকে ফিজিক্স 2 ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে 1 সেপ্টেম্বর, তোমার লাইভ ক্লাস হচ্ছে 4। আর বরাবরের মতনই আমি তোমাদের সঙ্গে আছি, শারমিন ফারজানা, ইনস্ট্রাক্টর ননটেক ফিজিক্স। আমরা অলরেডি 3টা লাইভ ক্লাস করে ফেলেছি। আমি আশা রাখছি যে তোমরা এই 3 লাইভ ক্লাসে যে পড়াগুলো শেখানো হয়েছে সেই পড়াগুলো খুব মনোযোগের সঙ্গে শিখেছো। যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই এবং তোমাদেরকে আরও অনেকগুলো সাবজেক্ট পড়াশোনা করতে হয়, সুতরাং আমাদের ক্লাস করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পড়াগুলো আমাদেরকে রেডি করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। তার আগে বলে নেই, প্রতিদিনের ক্লাসের মতো তোমরা কমেন্টস বক্সে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে দেবে, যাতে করে আমি অ্যাটেন্ডেন্সগুলো নিতে পারি। আচ্ছা, এখন শুরু করি। আজকে দেখো, শুরু করব তৃতীয় অধ্যায় তাপ সঞ্চালন। কি কি পড়ব? তাপ সঞ্চালন, পরিবহন, পরিচলন, বিকিরণ কাকে বলে, তাপ পরিবাহিতা কি এবং কঠিন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা প্রমাণ শিখব, কিউ ইজুকাল টু কে এ থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি বাই ডি। তাপ পরিবাহতাঙ্ক কাকে বলে, এর একক ও মাত্রা শিখব। আদর্শ কৃষ্ণ বস্তু, স্টেফান বোলসম্যান সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র, ভিনের সূত্র, এই কয়টা সূত্র শিখব। আর শিখব গ্রিন হাউস কি, এর ফলাফল কি, আর দু একটা অঙ্ক করব। এই হলো তোমাদের তৃতীয় অধ্যায় তাপ সঞ্চালনের যে বিষয়গুলো আমরা শিখব সেগুলো। আচ্ছা, তাপ সঞ্চালন কাকে বলে? দেখো, দুটি বস্তুর মধ্যে বা একই বস্তুর দুটি অংশের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে তাপ প্রবাহিত হয়। তাপের এই প্রবাহকে তাপ সঞ্চালন বলে। তার মানে তাপ সঞ্চালন হতে গেলে তোমার একটা বস্তু উষ্ণ হতে হবে আর একটা বস্তু শীতল হতে হবে, এবং এই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে যে প্রবাহ শুরু হবে, তাপের যে প্রবাহ শুরু হবে, সেটাকেই আমরা তাপ সঞ্চালন বলি। এখন এই তাপ সঞ্চালনের 3টা পদ্ধতি আছে। একটা হলো পরিবহন, আরেকটা পরিচলন এবং আরেকটা হলো বিকিরণ। এখন আমাদের পদার্থ যেহেতু 3 রকমের, সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই তাপ সঞ্চালনের 3টা পদ্ধতি আছে বলা যায়। এই যে পরিবহন পদ্ধতি, এটা কঠিন পদার্থের বেলায়, পরিচলন হচ্ছে তরলের বেলায়, আর বিকিরণটা সাধারণত বায়বীয় পদার্থের বেলায় হয়ে থাকে। অর্থাৎ আমার 3 রকম পদার্থে 3 রকমভাবে তাপ সঞ্চালিত হয়। প্রথমটা আসো দেখি, পরিবহন। এই তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলোর কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়, কিন্তু অণুগুলোর কোনো স্থানচ্যুতি হয় না, তাকে তাপের পরিবহন বলা হয়। ছবিটা খেয়াল করো, এখানে কিছু লোহার আংটা আছে। এটার একটা প্রান্ত আমরা যদি উত্তপ্ত করি, তাহলে এই প্রান্ত থেকে পুরো লোহার দণ্ডটা কিন্তু উত্তপ্ত হবে। সেক্ষেত্রে এ প্রান্তে যে অণুগুলো আছে, সেই অণুগুলো কিন্তু চলাচল করে না। এই প্রান্তের অণুগুলো উত্তপ্ত হয়ে সে কম্পন বা স্পন্দনের মাধ্যমে তার পাশের অণুগুলোকে ধাক্কা দেয়, এবং পাশের অণুগুলো এই কম্পন বা স্পন্দনের ধাক্কার ফলে তারা উত্তপ্ত হয়ে তারা আবার কম্পিত হয়ে তাদের পাশের অণুগুলোকে ধাক্কা দেয়। এভাবে পর্যায়ক্রমে কিন্তু পুরো দণ্ডটি গরম হয়ে যায়। এখন এই যে পরিবহন পদ্ধতি, এতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য তাহলে কি কি আমরা লিখব? এই পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলোর কম্পনের দ্বারা, স্পন্দনের দ্বারা সঞ্চালিত হবে। 2 নাম্বার হচ্ছে, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হবে। অর্থাৎ এই যে আমরা পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করব, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য আমার একটা মাধ্যম প্রয়োজন, এবং মাধ্যমটা কি হতে হবে? জড় হতে হবে। তাহলে আমাদের পরিবহন হয়ে গেল। এরপরে দেখো পরিচলন। পরিচলন কি? যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, তাকে পরিচলন বলে। অর্থাৎ পরিচলন প্রক্রিয়ায় কি হবে? তোমার অণুগুলোর চলাচল শুরু হবে। তাহলে আমরা ছবিটা একটু খেয়াল করি। দেখো, এখানে তরল পদার্থ নিয়েছি। ধরো তুমি পানি নিলে, পানিকে তুমি তাপে উত্তপ্ত করছো।
এখন কি হবে, পানির যে নিচের অণুগুলো আছে, এই যে পাত্রে যে নিচের অণুগুলো আছে পানির অণু, এই অণুগুলো সর্বপ্রথমে গরম হবে। গরম হয়ে যাবার পরে সে কি করবে, উপরের দিকে উঠে যাবে। এই দেখো তীর চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে যে পানির উত্তপ্ত অণুগুলো উপরে উঠে শীতল অণুগুলোকে নিচে পাঠিয়ে দিচ্ছে। আবার এখানেও তাই দেখো, অর্থাৎ অণুগুলো তারা নিজেরা চলাচল করে করে উষ্ণ স্থান থেকে শীতলতর অংশে তাপকে সঞ্চালিত করে। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিচলন পদ্ধতি। এখন পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য তাহলে কি কি হবে, দেখো তাপ গ্রহণ করে পদার্থের উষ্ণতর অংশের অণুগুলো শীতলতর অংশের দিকে প্রবাহিত হয়। এভাবে অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে কি করে তাপ সঞ্চালিত করে। 2 নম্বরে কি, এই পদ্ধতিতেও তাপ সঞ্চালনের জন্য আমাদের একটা জড় মাধ্যমের প্রয়োজন হয়। এবারে আসো বিকিরণ। বিকিরণ কি, যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই, অর্থাৎ কোনো মাধ্যমই লাগে না, তারিত চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হবে, তাকে বিকিরণ বলে। খুব সহজ একটা উদাহরণ দেখো, আমরা যে প্রতিদিন সূর্যের আলো পাই, এই সূর্য কি করে, যে বিকিরণের মাধ্যমে অর্থাৎ তারিত চৌম্বক তরঙ্গের আকারে তাপটা আমাদের পৃথিবীতে, অর্থাৎ আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে সে পাঠিয়ে দেয়। মাঝখানে কি থাকে, স্পেস। স্পেসে আমরা জানি যে স্পেস হচ্ছে শূন্য, এখানে কোনো বায়ু বা কোনো কিছুই থাকে না। স্পেসের মাধ্যম দিয়ে সে কিন্তু সূর্য আমাদেরকে তারিত চৌম্বক তরঙ্গের আকারে তাপ সঞ্চালিত করে। এখন দেখো এই যে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য তাহলে কি হবে, যে তারিত চৌম্বক তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হবে। 2 নম্বর কি, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো প্রকার জড় মাধ্যম যেমন কঠিন, তরল, বায়বীয় ইত্যাদি কোনো রকম মাধ্যমেরই কিন্তু কোনো প্রয়োজন হবে না। এখন এই 3 রকম পদ্ধতির ভেতরে যদি পার্থক্য আসে, তোমরা কিন্তু সংজ্ঞা, তারপরে এই যে বৈশিষ্ট্য লেখা হয়েছে, এই সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো মিলিয়ে বেশ কয়েকটা পার্থক্য কিন্তু লিখে ফেলতে পারবে। বাসায় এই পার্থক্যগুলো তোমরা খাতায় লিখে তারপরে চেষ্টা করবে। এখন দেখো তাপ পরিবাহিতা কি। এই যে বিভিন্ন রকম পদার্থ বিভিন্নভাবে তাপ পরিবহন করে, এই পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকেই আমরা তাপ পরিবাহিতা বলি। বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন রকম হয়। সাধারণত ধাতব পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা অধাতু ও অন্যান্য পদার্থের চেয়ে বেশি হয়। এখন একটা উদাহরণ দেখো, যে একটা কাঠের এক প্রান্ত উনুনে রেখে অন্য প্রান্ত দীর্ঘক্ষণ হাতে ধরে রাখা যায়, কিন্তু একটা লোহার দণ্ডের এক প্রান্ত উনুনে রেখে অন্য প্রান্ত বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না। কেন বলো তো? কারণ হলো লোহা কাঠের চেয়ে সহজে তাপ পরিবহন করতে পারে। পরিবহন, আমরা পরিবহন কি সেটা একটু আগে শিখে এসেছি, যে কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তাহলে লোহার তাপ পরিবাহিতা কাঠের চেয়ে অবশ্যই বেশি হবে। এবারে এই যে আমরা পরিবহন পদ্ধতি বলছি, এই পদ্ধতিতে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হতে গেলে কিছু বিষয়ের উপরে নির্ভরশীল হতে হয়। তাহলে সেই কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালন কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেগুলো একটু দেখি। দেখো, কঠিন পদার্থের বিপরীত 2 পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ একটা পৃষ্ঠ উষ্ণ থাকবে আর একটা পৃষ্ঠ শীতল থাকবে, এই 2 পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের উপর তোমার তাপ সঞ্চালন নির্ভর করবে। 2 নম্বর কি, পৃষ্ঠের ক্ষেত্রফল। 3 নম্বর তাপ প্রবাহকালের সময়, অর্থাৎ কতটুকু সময় ধরে তুমি তাপ দিচ্ছ। 4 নম্বর বিপরীত 2 পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব। এবং 5 নম্বর হচ্ছে পদার্থের প্রকৃতি। পদার্থের প্রকৃতি কি, কোন ধরনের পদার্থ তুমি নিয়েছো সেটাই হচ্ছে পদার্থের প্রকৃতি। তাহলে এই 5টা বিষয়ে থাকলে সেক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হবে। এবারে দেখো আমরা যেই প্রমাণটা দিয়েছিলাম, যে কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি বাই ডি, এই প্রমাণটা শিখি। দেখো, ধরি পি কিউ আর এস কোনো পদার্থের তৈরি একটা ঘনবস্তু আমরা সবাই চিনি। তাহলে পি কিউ আর এস হচ্ছে কোনো পদার্থের তৈরি একটা ঘনক, এর পি কিউ এবং আর এস তলের তাপমাত্রা যথাক্রমে থেটা 1 থেটা 2। গরম তলের তাপমাত্রা ধরে নাও থেটা 1, ঠান্ডা তলের তাপমাত্রা ধরে নাও থেটা 2। উভয় তলের মধ্যবর্তী দূরত্ব ধরো ডি, তলের ক্ষেত্রফলকে ধরে নাও এ। এখন পি কিউ তল থেকে আর এস তলের দিকে লম্বভাবে কিউ তাপ পরিবাহিত হবে। এই যে ছবিটা দেখো, এখানে ধরে নাও এটা একটা ঘনক, এর 2টা পৃষ্ঠ আছে, এই যে এই পৃষ্ঠটা
যেখানে টেম্পারেচার এ লেখা, টেম্পারেচার বি লেখা, এটাকে আমরা ধরলাম থেটা 1, এটাকে ধরলাম থেটা 2, তাহলে কিভাবে তাপ এই থেটা 1 থেকে থেটা 2 এর দিকে যাবে? এই যে দেখো তীর চিহ্ন দিয়ে এখানে আমরা দেখিয়ে দিয়েছি, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তাপ সবসময় কি হবে? লম্বভাবে পরিবাহিত হবে। এখন এই যে কঠিন পদার্থটা, এর ভেতর দিয়ে সঞ্চালিত তাপ কিউ, পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বেধ ডি, এর দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য থেটা 1 মাইনাস থেটা 2 এবং সময় টি এর উপর নির্ভরশীল। আচ্ছা, এরপরে দেখো কি করব। এখন এই যে নির্ভরশীলতা বললাম, একে আমরা গাণিতিকভাবে লিখে ফেলব। তাহলে গাণিতিকভাবে লিখি, দেখো প্রথমটার জন্য 1 নাম্বার, যখন বেধ, তাপমাত্রার পার্থক্য ও সময় স্থির থাকে তখন সঞ্চালিত তাপ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়, অর্থাৎ কিউ সমানুপাতিক এ হয়। আমরা ব্র্যাকেটে লিখে দিব যে কি কি জিনিস স্থির থাকে আমরা বললাম, সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিব যে যখন ডি থেটা 1 মাইনাস থেটা 2 এবং টি স্থির থাকে। দ্বিতীয়টার বেলায় দেখো এখানে হচ্ছে কিউ সমানুপাতিক থেটা 1 মাইনাস থেটা 2, তাহলে কি কি আমার স্থির থাকবে লিখে দিব, যখন এ অর্থাৎ ক্ষেত্রফল, ডি বেধ এবং সময় টি স্থির থাকে। 3 নম্বরে যাই, কিউ সমানুপাতিক টি, টিটা কি? আমাদের প্রবাহ সময়। তাহলে যখন ক্ষেত্রফল এ, বেধ ডি এবং তাপমাত্রার পার্থক্য থেটা 1 মাইনাস থেটা 2 স্থির থাকে তখন আমার কিউ সমানুপাতিক টি হয়। 4 নম্বরে আসি, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাপমাত্রার পার্থক্য থেটা 1 মাইনাস থেটা 2 এবং সময় টি স্থির থাকে তখন কি হয়? সঞ্চালিত তাপ এই যে আমাদের বেধ আছে অর্থাৎ পুরুত্ব আছে এর ব্যস্তানুপাতিক হয়। একটা জিনিস খেয়াল করো, দেখো সবগুলোই কিন্তু আমাদের সমানুপাতিক, শুধুমাত্র আমাদের যে পুরুত্ব বা বেধটা আছে এটা হচ্ছে আমাদের প্রবাহিত তাপের ব্যস্তানুপাতিক হবে, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখব? প্রত্যেকটাতেই কিউ সমানুপাতিক আছে, তাহলে আমরা এই প্রত্যেকটাতেই একসাথে করে যদি লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো কিউ সমানুপাতিক এ ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি বাই ডি, অর্থাৎ এই যে 4টা সমীকরণ আমরা লিখেছি এই 4টা সমীকরণকে একসঙ্গে করে দিলাম। আর এখানে যেহেতু আমরা 4টা সমীকরণকে একসঙ্গে লিখেছি সুতরাং এখন কিন্তু আর আমাদের এই যে এ, ডি, থেটা 1 মাইনাস থেটা 2 এবং টি এরা কিন্তু আর স্থির থাকবে না, এরা কিন্তু তখন হয়ে যাবে পরিবর্তনশীল, এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরের লাইনে আসি, দেখো আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই তাহলে সমানুপাতিকের জায়গায় আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক কে আসবে। এই কেটাকে আমরা পদার্থের তাপ পরিবাহতাঙ্ক বলি। তোমাদের যদি শুধুমাত্র প্রমাণ আসে তাহলে এ পর্যন্ত লিখলেই প্রমাণটা শেষ হয়ে যাবে। এরপরে যে আমরা তাপ পরিবাহতাঙ্ক শিখব এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই তাপ পরিবাহতাঙ্কটা কি জিনিস দেখো, এই যে আমরা সমীকরণটা পেয়েছি পরিবাহী তাপ কিউ সমান কে ইন্টু এ ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি বাই ডি, এই সমীকরণ থেকে আমরা এখন পরিবাহতাঙ্কটা বের করে নিয়ে আসব। যদি ডি ইকুয়াল টু 1 মিটার হয়, এ ইজ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার হয়, থেটা 1 মাইনাস থেটা 2 ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি হয়, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড হয়, তাহলে কি হবে? সবগুলোর মানই যদি 1 হয় তাহলে কিন্তু আমার কিউ ইজ ইকুয়াল টু কে হয়ে যাবে। তখন আমরা সংজ্ঞা দিতে পারবো একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় এর উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের লম্বভাবে একক সময়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহতাঙ্ক বলা হয়। অর্থাৎ আমরা এই লাইনটা মনে রাখবো যে ডি ইজ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, থেটা 1 মাইনাস থেটা 2 ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1। এই লাইনটা যখন আমরা মনে রাখবো তখন কিন্তু আমরা তাপ পরিবাহতাঙ্কের সংজ্ঞা খুব সহজেই দিতে পারবো। এরপরে আসো তাপ পরিবাহতাঙ্কের একক ও মাত্রা, এটা কিভাবে লিখবো? আবার সেই সমীকরণটা তুমি লিখবা, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি বাই ডি, সমীকরণটা লিখবা। লিখে আমরা যেহেতু তাপ পরিবাহতাঙ্কের একক বের করব সুতরাং কে এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসবা। তাহলে কে সমান আমরা লিখতে পারি কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি। এবারে দেখো আমরা কি করব, প্রথমে আসো সিজিএস পদ্ধতিতে আমরা এককটা বের করি। সিজিএস পদ্ধতিতে যদি একক বের করতে যাই তাহলে আমার এই যে আমার কিউ আছে, ডি আছে, এ আছে, থেটা 1 মাইনাস থেটা 2 আছে, টি আছে, এর সবগুলো একক আমি আমাদের সিজিএস পদ্ধতিতে লিখব।
তাহলে সিজিএস পদ্ধতিতে কিউ অর্থাৎ তাপের একক হচ্ছে ক্যালোরি, তারপরে আমাদের যে পুরুত্ব আছে, বেদ আছে, সেটার একক সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার, আর থেটা 1 মাইনাস থেটা 2 এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। এবার আমরা একটু কাটাকাটি করে নেই, যেহেতু আমার এখানে উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে সব কিছু ক্যালকুলেশন করার পরে আমরা পেয়ে যাব ক্যালোরি বাই সেন্টিমিটার বাই ডিগ্রি সেলসিয়াস বাই সেকেন্ড। এই হলো আমাদের সিজিএস পদ্ধতিতে একক। এখন এসআই পদ্ধতিতে একক বের করাও আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়মে এখানে যেভাবে তোমরা বসিয়ে বসিয়ে এককটা বের করেছো, ঠিক সেম পদ্ধতিতেই আমরা এখানেও একক বের করেছি। তাহলে আমার এসআই পদ্ধতিতে একক বের হয়েছে কি, জুল পার মিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। তাহলে এই গেল আমাদের তাপ পরিবাহতাঙ্কের একক। এবারে আসো তাপ পরিবাহতাঙ্কের মাত্রা শিখব। মাত্রা শিখতেও কিন্তু আমাদের এই সমীকরণটাই লাগবে, এবং এই সমীকরণে দেখো কি করেছি, যে আমার যে তাপের মাত্রা আছে সেটা আমি বসিয়েছি, তারপরে হচ্ছে আমার ডি এর মাত্রা হলো এল, আর তাপের মাত্রা ছিল ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর ছিল ডি এর মাত্রা এল, আর এর বেলায় আমরা লিখব এল স্কোয়ার, থেটা 1 মাইনাস থেটা 2 এর বেলায় লিখব থেটা ইন্টু টি স্মল টি, অর্থাৎ সময়, এর বেলায় আমরা লিখব ক্যাপিটাল টি। এখন এটাকেও তুমি ক্যালকুলেশন করো, কাটাকাটি করলে আমরা কি পাবো, ml বাই টি কিউব ইন্টু থেটা। তাহলে এটাকে যদি আমি এবারে সুন্দর করে লিখি, তাহলে পেয়ে যাব ml টি টু দি পাওয়ার -3 থেটা টু দি পাওয়ার -1। এই হয়ে গেল আমার তাপ পরিবাহতাঙ্কের মাত্রা। এবারে দেখো কি শিখবো, এবারে একটা সংজ্ঞা শিখি, আদর্শ কৃষ্ণ বস্তু। আদর্শ কৃষ্ণ বস্তু মানে কি, আদর্শ কালো বস্তু, তাই না? তাহলে যে বস্তু তার উপর আপতিত দৃশ্যমান এবং অদৃশ্য সকল ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ শোষণ করবে, তাকে আমরা কৃষ্ণ বস্তু বলবো। আচ্ছা, এই যে দেখো এখানে একটা ছবি দিয়েছি, ছবিটাতে কি দেখতে পাচ্ছ বলো তো? এখান দিয়ে তাপ প্রবেশ করছে, এই যে বিকিরণ, একটা কালো বস্তুর মধ্যে প্রবেশ করলো, কিন্তু দেখো তো বিকিরণটা কি কোনোভাবে বের হতে পেরেছে? কোনোভাবে কিন্তু সে বের হতে পারেনি। এই যে বিকিরণ প্রবেশ করেছে, করার পরে এই যে বস্তুটার ভেতরেই সে চারপাশে ঘুরপাক খাচ্ছে, একবার এ কোনায় একবার ও কোনায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কিন্তু বের হতে পারছে না। তাহলে এই বস্তুটা কিন্তু আমাদের কৃষ্ণ বস্তু, অর্থাৎ সে তার উপর আপতিত দৃশ্যমান অদৃশ্য সকল ধরনের বিকিরণকে শোষণ করে নিচ্ছে। এখন দেখো, তাহলে কোনো বিকিরণই এই বস্তু ভেদ করে যেতে পারে না, এবং আপতিত কোনো বিকিরণ প্রতিফলিতও হয় না, অর্থাৎ এতে কোনো প্রতিফলন বা সঞ্চালন হয় না, কেবলই শোষণ ঘটে। এই বৈশিষ্ট্যের কারণে কৃষ্ণ বস্তু আদর্শ তাপ বিকিরণকারী বস্তুতে পরিণত হয়। আচ্ছা, এরপরে দেখবো আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম, তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম, একটা একটা করে সেটা শিখে ফেলে আসো, এগুলো পরীক্ষায় আসে। স্টেফান বোল্টজম্যান সূত্র, কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপ শক্তির পরিমাণ ওই বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। তাহলে কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে যদি বিকিরণ তাপশক্তি ই হয়, তাহলে ওই যে বস্তুর পরম তাপমাত্রা, এটাকে আমরা টি ধরি, তাহলে টি পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক হবে, অর্থাৎ টি টু দি পাওয়ার 4, তাই না? টি টু দি পাওয়ার 4। তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি দেখো তো, এই যে আমাদের বিকিরণ শক্তির পরিমাণ ই, আর এই যে আমাদের বস্তুর পরম তাপমাত্রার চতুর্থ ঘাত, তাহলে এর সমানুপাতিক, তাহলে ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। এখন সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দাও, তাহলে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আমরা জানি। এই সমানুপাতিক ধ্রুবকটার নাম হলো সিগমা। এই সিগমাটাকে স্টিফেন বোল্টজম্যান ধ্রুবক বলা হয়, যার মান হচ্ছে 5.67 × 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার -4। এখন টি হচ্ছে কি, কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রা। জাস্ট এইটুকু দেখো, যদি ছোট প্রশ্নের বেলায় আসে, জাস্ট এইটুকু দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে আরেকটু জিনিস শিখবো, যে যদি কৃষ্ণ বস্তুটার ক্ষেত্রফল আমার এ হয়, তাহলে আমার এই যে সূত্রটা তোমরা লিখেছো ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে সূত্রটা কিন্তু লিখতে হবে ই ইজ ইকুয়াল টু এ ই সিগমা টি টু দি পাওয়ার 4। এখন এ তো জানি ক্ষেত্রফল, ইটা কি, এই যে ই হচ্ছে বস্তুটির আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে যার মান হয় 1, এই জন্য আমরা আদর্শ কৃষ্ণ বস্তুর বেলায় দেখা যায় ই অপশনটা লিখি না, কারণ হচ্ছে এর মান যেহেতু 1, এই কারণে না লিখলেও চলে। আচ্ছা, আবার টি তাপমাত্রায় কৃষ্ণ বস্তুটি যদি
টি নট তাপমাত্রার বস্তু দ্বারা বেষ্টিত থাকে। অর্থাৎ আমার যদি তাপমাত্রা দুটো থাকে, দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দেখো সূত্রটা আমার একটু চেঞ্জ হবে, যে আমার ই ইকুয়াল টু সিগমা এখানে ছিল শুধু টি টু দি পাওয়ার 4, আর আমার যেহেতু টি এর সঙ্গে আরেকটি তাপমাত্রা টি নট আছে, সুতরাং আমরা লিখব সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এখন আদর্শ কৃষ্ণ বস্তু না হয় যদি, সেক্ষেত্রে আমার এই যে ই অর্থাৎ আপেক্ষিক যে বিকিরণ ক্ষমতাটা আছে, সেই বিকিরণ ক্ষমতাটা শুধু তোমার সমীকরণে যুক্ত করতে হবে, তাহলেই আমাদের সমীকরণটা হয়ে যাবে। এইটুকু লিখলেই আমাদের কিন্তু স্টিফেন বোল্টজম্যান সূত্র হয়ে যাবে, এর বেশি আর কিছু লেখার প্রয়োজন নাই। এবারে আসো আমরা শিখব নিউটনের শীতলীকরণ সূত্র। নিউটন প্রথম উত্তপ্ত বস্তুর তাপ হ্রাসের হার ও বস্তুর তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন। অর্থাৎ একটা বস্তু যে তাপ হারাচ্ছে আর সেই বস্তুটার যে তাপমাত্রাটা আছে, এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন নিউটন, এবং এই সম্পর্কটাকেই কি বলা হয়? নিউটনের শীতলীকরণ সূত্র। তাহলে দেখো তো সূত্রটা কি বলেছেন উনি, যে বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এবং প্রকৃতি যদি অপরিবর্তিত থাকবে, তাহলে বিকিরণের ফলে উত্তপ্ত কোনো বস্তুর তাপ বর্জনের হার ওই বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা জানি যে দুইটা, একটা উত্তপ্ত বস্তু এবং একটা শীতল বস্তু কি করে? উত্তপ্ত বস্তুটা শীতল বস্তুটাকে তাপ প্রয়োগ করে, অর্থাৎ তাপ দিয়ে দেয়। তাহলে উত্তপ্ত কোনো বস্তু যে পরিমাণ তাপটা বর্জন করে, সেই তাপটাকে আমরা কি করি? ওই বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক ধরি। এখন তাহলে সূত্রানুসারে আমরা একটু দেখে নেই। দেখো যে উত্তপ্ত কোনো বস্তুর তাপ বর্জনের হার যদি ডিকিউ ডিটি হয়, বস্তুর তাপমাত্রা যদি θ1 হয় এবং পারিপার্শ্বিকের তাপমাত্রা যদি θ2 হয়, তাহলে আমরা নিউটনের শীতলীকরণ সূত্রানুসারে লিখতে পারি, কি লিখব? মাইনাস ডিকিউ ডিটি সমানুপাতিক θ1 মাইনাস θ2। এটাই হচ্ছে আমার সেই সূত্রটা। এখানে দেখো আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দেই। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যার সমীকরণের বাম পাশে ঋণাত্মক চিহ্ন থাকবে, এবং এই ঋণাত্মক চিহ্নটা কিন্তু বস্তুটা যে তাপ হারাচ্ছে সেটা নির্দেশ করবে। তুমি যদি এখানে ঋণাত্মক চিহ্নটা না দাও, তাহলে কিন্তু সূত্রটা হবে না, ভুল হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের নিউটনের শীতলীকরণ সূত্র। এরপরে আমরা চলে যাব ভিনের সূত্রে। দেখো ভিনের সূত্র হচ্ছে দুটো। প্রথম সূত্রটা হচ্ছে সরণ সূত্র, তারপরে আছে হচ্ছে পঞ্চঘাত সূত্র। তাহলে প্রথমে আমরা ভিনের সরণ সূত্র যেটা আছে সেটা শিখে ফেলি। ছোট্ট একটা সূত্র। কোনো কৃষ্ণ বস্তু থেকে সর্বাধিক শক্তি বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণ বস্তুটির পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে কি মোট কথা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক হবে। তাহলে কৃষ্ণ বস্তু থেকে সর্বাধিক শক্তি বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার ল্যামডা এম হয় এবং পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে কিন্তু আমরা সরণ সূত্রটাকে লিখতে পারি ল্যামডা এম সমানুপাতিক 1/t। এবারে সমানুপাতিক তুলে দাও, তুলে দিলে একটা কে আসবে, আর এখানে আমরা টিটাকে কি করেছি? সমান সমানের এপাশে একবারে গুণ দিয়ে তারপরে লিখেছি। এখন এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেই ধ্রুবকটাকে আমরা ভিনের ধ্রুবক বলি। এরপরে আসবে বন্টন সূত্র বা পঞ্চঘাত সূত্র। সর্বাধিক শক্তি ঘনত্ব বা কৃষ্ণ বস্তুর সর্বাধিক বিকিরণ ক্ষমতা তার পরম তাপমাত্রার পঞ্চঘাতের সমানুপাতিক। অর্থাৎ কি এখানে কি সর্বাধিক বিকিরণ ক্ষমতা পরম তাপমাত্রার পঞ্চঘাতের সমানুপাতিক। আগেরটিতে ছিল তরঙ্গ দৈর্ঘ্য আর পরম তাপমাত্রা, আর এখানে হচ্ছে বিকিরণ ক্ষমতা আর পরম তাপমাত্রা। এই দুইটা জিনিস একটু খেয়াল করে পড়বা। তাহলে ব্যাখ্যা কি? কৃষ্ণ বস্তুর সর্বাধিক বিকিরণ ক্ষমতা যদি ইএম হয়, পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে আমরা এই বন্টন সূত্র বা পঞ্চঘাত সূত্রানুসারে লিখতে পারি ইএম সমানুপাতিক টি টু দি পাওয়ার 5 বা ইএম ভাগ টি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কে। অর্থাৎ এখানে যে সমানুপাতিকটা উঠে দিয়েছি, এটার বদলে কে লিখেছি, আর টি টু দি পাওয়ার 5টাকে আমরা এখানে ইএম এর নিচে দিয়ে দিয়েছি। তাহলে আমার সমীকরণটা হয়ে গেল। এখন এখানে আমরা কে সমানুপাতিক ধ্রুবক লিখব।
এটাকেও কিন্তু ভিনের ধ্রুবকই বলা হয়। এই হয়ে গেল আমাদের ভিনের সূত্র, এবং আমরা সবগুলো সূত্রই কিন্তু শিখলাম। সবগুলো সূত্রই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পড়বা। এরপরে দেখো গ্রিন হাউসের প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট কী জিনিস। এটা আসলে তোমরা অনেক পরিচিত, টিভি খবরে অনেক বেশি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করা হয়। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে নেই যে এটা আসলে কি। সাধারণত উচ্চ অক্ষাংশে শীতপ্রধান উন্নত দেশসমূহে শাকসবজি উৎপাদনের জন্য তৈরি বিশেষ এক ধরনের কাচের ঘরকে সবুজ ঘর বা গ্রিন হাউস বলা হয়ে থাকে। অর্থাৎ শীতপ্রধান দেশগুলোতে কি হয় যে বরফ পড়ে, ওদের দেশে অনেক বরফ পড়ে, যার জন্য ওরা কি হয় খাদ্যশস্য উৎপাদন করতে সমস্যা হয়। এখন ওরা কি করলো যে এই সমস্যা সমাধানের জন্য ওরা বিশেষ এক ধরনের কাচের ঘর বানিয়ে ফেললো, যেই ঘরটাকেই আমরা সবুজ ঘর বা গ্রিন হাউস বলে থাকি। এখন এই গ্রিন হাউস পৃথিবীর বিভিন্ন দেশে এই গ্রিন হাউস তৈরি করা হচ্ছে, এবং তারা কিন্তু সেখানে উৎপাদনশীল খাদ্যশস্য, ফুল ফল বিভিন্ন ধরনের শস্য কিন্তু সেখানে চাষাবাদ হচ্ছে। এখন এই গ্রিন হাউসটা আসলে কাজ করে কিভাবে সেটা একটু দেখিয়ে আসো। কাঁচ স্বাভাবিকভাবে সূর্যের আগত ক্ষুদ্র রশ্মিকে ভেতরে প্রবেশ করতে দেয়, এটা হচ্ছে কাচের ধর্ম। কিন্তু প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের সৌর বিকিরণকে কাঁচ কোনোভাবেই বাইরে বেরোতে দেয় না। তাহলে কি হবে বলো তো? যদি সূর্য কি করে আমাদেরকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যও দেয়, আবার কি বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যও দেয়। কিন্তু যখন তুমি কাঁচ দিয়ে একটা ঘর বানাবে এবং সেই কাচের ধর্ম হচ্ছে যে সে ক্ষুদ্র তরঙ্গরশ্মিকে কি দীর্ঘ তরঙ্গরশ্মি দুজনকেই সে ভেতরে প্রবেশ করতে দিবে, কিন্তু বাইরে বের হওয়ার সময় সে শুধু একজনকে বাইরে বের হতে দিবে। তাহলে আরেকজন যে থাকবে, অর্থাৎ দীর্ঘ তরঙ্গের সৌর বিকিরণ যে থাকবে, তাকে তো কাজ কোনোভাবেই বাইরে বের হতে দেয় না। ফলে ঘরের ভেতরে কি হয়, তাপমাত্রাটা আটকা পড়ে ক্রমশ ঘরের অভ্যন্তরস্থ যে তাপমাত্রা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে, এবং শাকসবজি গাছপালা জন্মানোর জন্য ওই পরিবেশটা কি হয়, উপযুক্ত হয়ে ওঠে। এইভাবে কি করে ওরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনে যে ধরনের সবজি, যে ধরনের খাদ্যশস্যই ওরা আবাদ করতে চায়, চাষাবাদ করতে চায়, সেটা কিন্তু ওরা করে ফেলে। এই যে দেখো এখানে একটা গ্রিন হাউসের সুন্দর একটা ছবি দিয়েছি। দেখো এখানে দেখাচ্ছে যে এই যে সূর্যরশ্মি কি করছে, এই ঘরের ভেতরে প্রবেশ করছে, এবং এই যে আর একটা রশ্মি বের হয়ে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা আছে সেই রশ্মিটা কিন্তু এই ঘরটার ভেতরে থেকে যাচ্ছে। এখন ধরো পরীক্ষায় যদি তোমার এই গ্রিন হাউস প্রভাব ব্যাখ্যা করতে বলে বা বর্ণনা করতে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ভিনের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। ভিনের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে গেলেই তোমাকে এই তরঙ্গ রশ্মির বর্ণনাটুকু লিখতে হবে। এখন এখানে আমি একটা ছবি দিয়েছি জাস্ট তোমাদের একটা জিনিস বোঝার জন্য। আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমরা জানি। এখন কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কিভাবে, অর্থাৎ পৃথিবী কিন্তু গ্রিন হাউসের মতন হয়ে যাচ্ছে। কেমন করে? এই যে দেখো এই সেম ঘটনা, যে আমরা যে পৃথিবীতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে বিভিন্ন যে কার্বনের যৌগগুলো আছে এগুলো আমরা ত্যাগ করছি পৃথিবীর বায়ুমণ্ডলে। এই বায়ুমণ্ডলটা হয়ে যাচ্ছে কি এই কাচের মতো, অর্থাৎ সূর্যরশ্মি থেকে যে আগত দীর্ঘ এবং ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য পৃথিবীতে আসতে পারছে, কিন্তু দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যগুলো কিন্তু আর পৃথিবীর বাইরে যেতে পারছে না। কি হচ্ছে, পৃথিবী সেগুলোকে ধরে রাখছে। তাহলে আস্তে 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 পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং পৃথিবীও কি একটা গ্রিন হাউসের মতন আচরণ করা শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়, আমাদের ভাবার বিষয়। এখন দেখো এই যে আমরা গ্রিন হাউস বলছি, এই গ্রিন হাউসের বেশ কয়েকটা ছবি আমরা দিয়েছি। দেখো এখানে কিভাবে ওরা চাষাবাদ করছে। তোমরা চাইলে তোমরা গুগলে সার্চ দিয়ে সেখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো, ওখানে সুন্দর করে ভিডিও দেওয়া আছে। এরপরে দেখো আরেকটি ছবি দিলাম, এই যে দেখো এখানে ফুলের চাষও করছে ওরা। অর্থাৎ তুমি যেভাবেই চাও, যে যা চাও সেটাই তুমি এই গ্রিন হাউসের ভিতরে করতে পারবে। এখন দেখো এই গ্রিন হাউসের প্রভাবের ফলাফল, অর্থাৎ আমাদের পৃথিবী যে গ্রিন হাউস হয়ে যাচ্ছে সেটার ফলে কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বা হব, সেটা দেখো এখানে দিয়েছি। 1 নম্বরে হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তারপরে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির তলের গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নিম্নভূমি নিমজ্জিত হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। তারপরে কি হচ্ছে, বিভিন্ন ঋতুর পরিবর্তন হচ্ছে, পৃথিবী ক্রমাগতভাবে
দিকে এগুচ্ছে, ফলে শক্তির সরবরাহ হ্রাস পাচ্ছে। এনট্রপি কি? এনট্রপি হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা। এটা আমরা পঞ্চম অধ্যায়ে এনট্রপি সম্পর্কে বিস্তারিত শিখব। আচ্ছা, এখন 8 নম্বরে কি আছে? বিভিন্ন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে চলে আসছে ইত্যাদি। আরও 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 অনেক ফলাফল আছে, অনেক প্রভাব আছে। আমরা মোটামুটি এরকম 10টা লিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। এবারে দেখো একটা অঙ্ক করে ফেলি, যে 2 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 2 সেন্টিমিটার পুরু একটা পিতলের পাতের উষ্ণ পৃষ্ঠের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এবং বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তোমার কাছে কি বলছে? যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ যাবে, অর্থাৎ এই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ প্রবাহিত হবে। এখন পিতলের তাপ পরিবহন গুণাঙ্ক আছে 0.75 সিজিএস একক। তাহলে আমাদের যে কোনো অঙ্ক করতে গেলেই আমরা প্রথমে কি করি? দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। তাহলে দেখো, এখানে পাতের ক্ষেত্রফল আমি বের করব প্রথমেই, এ এর মান। তাহলে আমার 2 × 2 মিটার আছে, এই যে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 2 × 2 মিটার, এটাকে আমি সেন্টিমিটারে বানাবো, কারণ আমার পরিবহন গুণাঙ্কটা সিজিএস এককে দেওয়া আছে, সুতরাং আমার এটাকেও সিজিএস এককে নিতে হবে। তাহলে এটাকে করলে আমি পেয়ে যাই 4 × 10⁴ সেন্টিমিটার। তারপরে পুরুত্ব ডি হচ্ছে 2 সেন্টিমিটার। উষ্ণ পৃষ্ঠের তাপমাত্রা θ1 আছে 100 ডিগ্রি সেলসিয়াস, বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা θ2 আছে 50 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে আমরা সময় পেয়েছি t = 1 সেকেন্ড। এখন আমার তাপ পরিবহন গুণাঙ্ক k সমান 0.75 সিজিএস একক, আর আমাকে বের করতে হবে তাপ কিউ, অর্থাৎ যে পরিবাহিত তাপ, কি পরিমাণ তাপ পরিবহন হবে সেটা সমান ওয়াট, আমরা এটা বের করব। এখন আমরা জানি এই চ্যাপ্টারের সূত্র একটাই, ঠিক আছে? সূত্র হচ্ছে Q = K × A × θ1 - θ2 × T ভাই হচ্ছে D। এখন এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি। দেখো, K এর মান আছে 0.75 × 4 × 10⁴ × 100 - 50, অর্থাৎ θ1 - θ2 ইন্টু হচ্ছে আমার 1 সেকেন্ড, ভাগ হচ্ছে 2, অর্থাৎ আমার পুরুত্ব আছে 2 সেন্টিমিটার। এবারে তুমি উপরে ক্যালকুলেশন করো, করে আমার এই মানটা আসবে। তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করি, করে আমি পেয়ে যাব 75 × 10⁴ ক্যালোরি। ক্যালোরি হচ্ছে আমার সিজিএস একক। তাইলে আমরা পেয়ে গেলাম যে প্রতি সেকেন্ডে আমার এই 75 × 10⁴ ক্যালোরি তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে যাবে। অর্থাৎ তোমাদের এই নিয়মেরই হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু এই নিয়মেরই কিছু অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তাহলে এখন দেখে নাও যে আমরা তাপ সঞ্চালন থেকে কি কি প্রশ্ন পড়ে ফেলেছি। যে তাপ সঞ্চালন কাকে বলে, তাপ সঞ্চালনের কত রকম পদ্ধতি আছে, কি কি সংজ্ঞা। তারপরে শিখলাম পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য। তারপরে শিখলাম তাপ পরিবাহিতা কাকে বলে, পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপরে শিখলাম প্রমাণ করো Q = K × A × θ1 - θ2 × T বাই হচ্ছে D। তারপরে শিখলাম তাপ পরিবাহতাঙ্ক কাকে বলে, তাপ পরিবাহতাঙ্কের একক ও মাত্রা লিখো। তারপর শিখলাম আদর্শ কৃষ্ণ বস্তু, স্টিফেন বোল্টজম্যান সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র। তারপর শিখলাম ভিনের সূত্র, এই সূত্রগুলোর বর্ণনা এবং তাদের ব্যাখ্যাও শিখে ফেললাম। এরপরে দেখো, গ্রিন হাউস কাকে বলে, ভিনের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমাদেরকে ভিনের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে। আর শিখলাম যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলাফল লিখো। তারপরে শিখলাম যে গাণিতিক সমস্যা, অর্থাৎ আমার কি কি গাণিতিক সমস্যা এখানে থাকতে পারে। এই গেল তোমাদের তৃতীয় অধ্যায়ের যেই প্রশ্নগুলো আমরা শিখবো সেটা। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ও যে প্রশ্ন ছিল, আমি শুরু করতে চেয়েছিলাম চতুর্থ অধ্যায়। জাস্ট খালি আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। দেখো, যে চতুর্থ অধ্যায়ে ছিল আমাদের আর্দ্রতা। আর্দ্রতা কি কি আমরা একটু দেখব, যে এখানে আমরা কি কি প্রশ্ন পড়তে পারি। যে প্রথমে পড়ব আর্দ্রতা, পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা কি জিনিস, কাকে বলে। তারপরে শিখব যে এই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, কিভাবে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারি। তারপরে এনথালপি, সাইক্রোমেট্রিক কি জিনিস, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ কি, শিশিরাঙ্ক কি, এগুলো। তারপরে শিখব বাষ্পচাপ ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক কি, ড্রাই বাল্ব তাপমাত্রা ও ওয়েট বাল্ব তাপমাত্রা কাকে বলে। এই মোটামুটি এই বিষয়গুলো কিন্তু আমরা শিখব। এখন তোমাদের কাছে যেহেতু আমি অলরেডি তোমাদেরকে
তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়িয়ে ফেললাম আজকে। এখন এখানে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো জিনিস তুমি বুঝতে পারছো না, বাসায় পড়ছো কিন্তু পড়তে গিয়ে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো একটা লাইন তুমি বুঝতে পারছো না, এরকম যদি কোনো লাইন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেটি আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারবা। আমি আগামী ক্লাসে অথবা কমেন্টস বক্সেই তোমাকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা তোমার সমস্যা মনে হচ্ছে। এরকম থাকলে আমি তোমাদেরকে কমেন্টস বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে আর্দ্রতা বিষয়ে আমি এখন আর পড়াচ্ছি না, তোমাদেরকে ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে আর্দ্রতা বিষয়ে পড়াবো। যেহেতু এখন তোমাদের এই তৃতীয় অধ্যায় পর্যন্ত কোনো প্রশ্ন যদি কোনো কিছু থাকে, আমি চেষ্টা করব আগামী ক্লাসে তোমাদের সেটা সমাধান করে দেওয়ার। তোমরা এই আগামী ক্লাসে আমাকে এই তৃতীয় অধ্যায় পর্যন্ত কোনো সমস্যা থাকলে সেটি আমাকে লিখে দেখাবে। আর তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তোমরা এখন যেহেতু করোনাকালীন সময় চলছে, যদিও প্রভাব অনেকটাই কমে গেছে, তারপরও আমরা আমাদের নিজেদের সেফটির জন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবো। বাইরে বের হলে মাস্ক পরবো, স্যানিটাইজার হাত সাথে রাখবো। বাড়িতে থাকলে আমরা সাবান দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধুবো। আমাদের বাড়িতে যে বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখবো, এবং আমরা নিয়মিত পড়াশোনা করব, বাবা মায়ের সেবা যত্ন করব। এই আচ্ছা, আজকে এই বলে তোমাদের সাথে আমার ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে লাইভে দেখা করব। আজকে তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকো।